পরিসংখ্যান যখন লাশের খতিয়ান হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে রাষ্ট্র কোথাও চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমরা যখন জিডিপি প্রবৃদ্ধির গল্প শুনি তখন পর্দার আড়ালে চাপা পড়ে যায় সড়কের রক্ত। গত এক দশকে সড়ক, রেল ও নৌপথের পরিসংখ্যানগুলো দেখলে গা শিউরে উঠতে হয়। 2024 সালের ঈদ উল ফিতরের মাত্র 15 দিনে সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছিলেন। 2022 সালের ঈদ উল ফিতরে এই সংখ্যা ছিল 372 জন। রেলপথে গত বছরই 606টি দুর্ঘটনায় 550 জনের মৃত্যু হয়েছে। নৌপথেও চিত্রটি প্রায় একই। 2022 সালে 226টি নৌ দুর্ঘটনায় 357 জন নিহত হয়েছিলেন। এই মৃত্যুগুলো কি কেবলই দুর্ঘটনা? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব 14 থেকে 25 মার্চ পর্যন্ত 12 দিনে 270টি দুর্ঘটনায় 285 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 729 জন। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে মাত্র 9 দিনে 342টি দুর্ঘটনায় 274 জনের মৃত্যুর খবর। সরকারি সংস্থা বিআরটি এর তথ্য মতে 17 থেকে 23 মার্চ পর্যন্ত মাত্র এক সপ্তাহের ছুটিতে 92টি দুর্ঘটনার 100 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 217 জন। এর মধ্যে সবচেয়ে বড় যে দুর্ঘটনা আমাদের মনে দাগ কেটেছে তা হলো রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে অন্তত 26 জনের মৃত্যুর ঘটনা। এসব পরিসংখ্যান বা দুর্ঘটনার অঙ্কগুলো আমাদের সামনে বড় একটা প্রশ্ন হাজির করে। বাংলাদেশে ঈদ মানেই কি এক দীর্ঘশ্বাসের নাম? প্রতি বছর ক্যালেন্ডারের পাতায় ঈদের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে আমাদের পরিবহন খাতের নিয়ন্ত্রক, নীতি নির্ধারক আর সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এবার কতজন ফিরবে আর কতজন লাশ হয়ে ফিরবে? যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে গত 10 বছরে কেবল সড়কেই প্রাণ হারিয়েছেন প্রায় 80,000 মানুষ। 2022 সালেই এই সংখ্যা ছিল 9,951 জন। আর ঈদের মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে এই মৃত্যুর মিছিল স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ দীর্ঘ হয়। কিন্তু এই যে হাজার হাজার মানুষের বলি দিয়ে আমাদের উন্নয়নের চাকা ঘোরে, এর মূলে আসলে কি? এটি কি কেবলই চালকের অসতর্কতা? পরিসংখ্যান যখন লাশের খতিয়ান হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে রাষ্ট্র কোথাও চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমরা যখন জিডিপি প্রবৃদ্ধির গল্প শুনি তখন পর্দার আড়ালে চাপা পড়ে যায় সড়কের রক্ত। গত এক দশকে সড়ক, রেল ও নৌপথের পরিসংখ্যানগুলো দেখলে গা শিউরে উঠতে হয়। 2024 সালের ঈদ উল ফিতরের মাত্র 15 দিনে সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছিলেন। 2022 সালের ঈদ উল ফিতরে এই সংখ্যা ছিল 372 জন। রেলপথে গত বছরই 606টি দুর্ঘটনায় 550 জনের মৃত্যু হয়েছে। নৌপথেও চিত্রটি প্রায় একই। 2022 সালে 226টি নৌ দুর্ঘটনায় 357 জন নিহত হয়েছিলেন। এই মৃত্যুগুলো কি কেবলই দুর্ঘটনা? প্রশ্নটা সেখানেই। অনেক যোগাযোগ ও দুর্ঘটনা বিশেষজ্ঞ একে বলেন কাঠামোগত হত্যা, কারণ প্রতিটি লাশের পেছনে আছে একটি করে ভেঙে যাওয়া পরিবার আর রাষ্ট্রের চূড়ান্ত দায়হীনতা। কেন ঢাকা আজ 2 কোটি মানুষের এক দানবীয় বস্তিতে পরিণত হয়েছে? কেন প্রতিদিন কয়েক হাজার মানুষ গ্রাম ছেড়ে এই ইট পাথরের জঙ্গলকে শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন? এই জনস্রোত বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকায় আসা মানুষেরা মূলত বাধ্যতামূলক অভিবাসনের শিকার। উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, খুলনা, বরিশাল কিংবা ভোলার মানুষ যারা জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় বা লবণাক্ততায় জমি হারিয়েছেন, তারা কোনো পরিকল্পনা ছাড়াই ঢাকায় এসে রিকশার হ্যান্ডেল ধরছেন। নদী ভাঙন কবলিত মানুষগুলো ভিটেমাটি হারিয়ে ঢাকার কোনো এক ঘিঞ্জি বস্তিতে আশ্রয় নিচ্ছেন। এরা হলেন জলবায়ু উদ্বাস্তু। আমাদের উন্নয়ন দর্শনে এদের পুনর্বাসনের চেয়ে ঢাকার ফ্লাইওভার বড় হয়ে দেখা দেয়। ঢাকার এই জনসমুদ্রের বড় অংশটি হলো পোশাক খাতের শ্রমিক। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে যে খাত থেকে, তার প্রায় 80% কারখানা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে। দেশের প্রতিটি কোণ থেকে কয়েক মিলিয়ন তরুণ তরুণী এখানে এসে বন্দী হচ্ছেন। আমরা তাদের দিয়ে ডলার আয় করছি, কিন্তু তাদের থাকার জন্য ন্যূনতম মানবিক পরিবেশ বা যাতায়াতের নিরাপত্তা দিচ্ছি না। এছাড়া আছে শিক্ষিত বেকার ও ক্যারিয়ার প্রত্যাশী তরুণরা। বিসিএস থেকে শুরু করে কর্পোরেট অফিস সবকিছুর সদর দফতর এই ঢাকায়। দেশের সেরা বিশ্ববিদ্যালয় আর হাসপাতালগুলোও এখানে।
ফলে জেলা শহরে একজন স্নাতক শেষ করা তরুণের জন্য ঢাকায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই যে সব সুযোগকে এক শহরে বন্দি করা, একে কি উন্নয়ন বলা যায়? আমাদের নীতি নির্ধারকরা ঢাকাকে সাজাতে লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন, কিন্তু জেলা শহরগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার কোনো কার্যকর রাজনৈতিক সদিচ্ছা দেখা যায়নি। পরিসংখ্যান বলছে বাংলাদেশের মোট জিডিপির প্রায় 30 থেকে 40% আসে ঢাকা থেকে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন আর কর্মসংস্থানের 90% যখন একটিমাত্র শহরে বন্দী থাকে, তখন পুরো দেশ পরিণত হয় এক বিশাল ঢাকামুখী স্রোতে। সারা বছর এই 2 কোটি মানুষকে আমরা শ্রমিক হিসেবে ব্যবহার করি, কিন্তু নাগরিক হিসেবে মর্যাদা দেই না। যখন ঈদ আসে, এই মানুষের শেকড় টান দেয়। কিন্তু রাষ্ট্র কি 2 কোটি মানুষকে একসাথে নিরাপদে বাড়ি পৌঁছানোর সক্ষমতা তৈরি করেছে? করেনি। কারণ আমাদের উন্নয়ন দর্শন হলো কংক্রিট সর্বস্ব। আমরা হাজার কোটি টাকা খরচ করে ঢাকার ভেতরে আলোকসজ্জা করতে পারি, কিন্তু জেলা শহরগুলোতে কর্মসংস্থান বা উন্নত হাসপাতাল বানাতে পারি না। এই যে এককেন্দ্রিক নগরায়ন, এটাই আসলে ঈদের সময়কার সব দুর্ঘটনার মূল কারণ। ঈদের সময় পরিবহন খাতে চলে এক চরম অরাজকতা ও লুটতরাজ। এটি কেবল যানজটের বিষয় নয়, এটি একটি লুটেরা অর্থনীতি। পরিবহন মালিকরা বেশি মুনাফার আশায় চালকদের দিয়ে টানা 20 থেকে 22 ঘন্টা ডিউটি করায়। একজন চালক যখন 10 ঘন্টার বেশি স্টিয়ারিং ধরে থাকেন, তখন তার মস্তিষ্ক মাইক্রোস্লিপ বা ক্ষণস্থায়ী ঘুমে আচ্ছন্ন হয়। ফলাফল ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। বিআরটিআর তথ্য মতে দেশে নিবন্ধিত লাখ লাখ যানের কার্যকর কোনো ফিটনেস নেই। ঈদের সময় এই মরণ ফাঁদগুলোই রং চড়িয়ে রাস্তায় নামানো হয়, আর রাজনৈতিক প্রশ্রয়ে থাকা পরিবহন সিন্ডিকেটগুলো এতটাই শক্তিশালী যে কোনো শক্ত আইন বা তদারকি তাদের ছোঁয়া পায় না। সড়ক পরিবহন আইন 2018 পাশ হলেও তার বাস্তবায়ন আজও অন্ধকারে। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা এখন আর কোনো সেমিনার সিম্পোজিয়ামের আলোচনা নয়, এটি এখন জীবন মৃত্যুর প্রশ্ন। কেন একজন মানুষকে সামান্য ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে? কেন উত্তরবঙ্গের একজন তরুণকে সাধারণ একটা চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসে ফুটপাতে রাত কাটাতে হবে? যদি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বা সিলেটে ঢাকার মানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেট অফিস থাকতো, তবে ঈদের সময় এই মহা অভিবাসন ঘটত না। মানুষ নিজ জেলা বা বিভাগীয় শহর থেকেই কেনাকাটা ও উৎসব পালন করত। সড়কের ওপর এই দানবীয় চাপ সুষমভাবে বণ্টিত হলে মৃত্যুর সংখ্যা অন্তত 60% কমিয়ে আনা সম্ভব হতো। কিন্তু ক্ষমতা যখন কেন্দ্রীভূত থাকে, তখন উন্নয়নের সুফলও কেন্দ্রীভূত হয়। দায় কি কেবল এই চালকের যে ক্লান্ত চোখে গাড়ি চালাচ্ছিল, নাকি দায় সেই ব্যবস্থার যা গত 50 বছরেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারেনি? দায় সেই আমলাতন্ত্রের যারা উন্নয়ন বলতে কেবল কংক্রিটের কাঠামো বোঝেন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা বোঝেন না। পরিবহন খাতের এই বিশৃঙ্খলা আসলে আমাদের সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতার একটা প্রতিচ্ছবি মাত্র। আমরা মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে যখন উন্নয়নের গল্প করি, তখন আমাদের পায়ের নিচে চাপা পড়া লাশের গন্ধ আমরা পাই না। আমরা ঢাকাকে বাঁচাতে গিয়ে পুরো দেশটাকে অনিরাপদ করে তুলেছি। এই যে একমুখী উন্নয়ন, এটি আসলে এক ধরনের অভ্যন্তরীণ উপনিবেশবাদ। ঢাকা হলো সেই কেন্দ্র যা পুরো দেশের রক্ত শোষণ করে নিজেকে পুষ্ট করছে আর প্রান্তিক মানুষগুলোকে উৎসবের লাশের সারিতে পাঠাচ্ছে। যতদিন পর্যন্ত আমরা ঢাকাকে দেশের একমাত্র রাজধানী থেকে বের করে প্রতিটি জেলাকে অর্থনৈতিক হাবে রূপান্তর করতে না পারবো, ততক্ষণ ঈদের এই রক্তস্রোত থামবে না। উন্নয়ন মানে কেবল জিডিপি বৃদ্ধি বা মেগা প্রজেক্ট না। উন্নয়ন মানে মানুষের জীবনের নিরাপত্তা এবং সুযোগের সমবন্টন। ঢাকাকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে আমাদের জেলা শহরগুলোতে প্রাণ ফেরাতে হবে। ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষদের বুঝতে হবে ঢাকার এই এককেন্দ্রিকতা আসলে এক ধরনের সুপ্ত আগ্নেয়গিরি, যা প্রতি ঈদের সময় লাশের গন্ধে আমাদের মনে করিয়ে দেয় আমাদের সামগ্রিক পরিকল্পনা কতটা জনবিচ্ছিন্ন। সড়কের এই রক্ত আসলে আমাদের উন্নয়নের বাই প্রোডাক্ট। এই অভ্যাস ভাঙার সময় এসেছে। অন্যথায় প্রতি বছর ঈদ আসবে আর আমাদের উন্নয়নের বলির খতিয়ান দীর্ঘতর হতে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।